বাংলা ১৩৩৯ সালের ভাদ্র মাসে, মানে সেটা ইংরেজি ১৯৩২ সালের সেপ্টেম্বর মাসে কালের যাত্রা বলে একটি বই প্রকাশিত হয় বিশ্বভারতী থেকে। সেই বইয়ের দুটি অংশ, একটি হচ্ছে এই রথের রশি নাটক, আরেকটি হচ্ছে কবির দীক্ষা। এখন এই কালের যাত্রা বইটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। ওই সেই ভাদ্র মাসে ৩১শে ভাদ্র শরৎচন্দ্রের জন্মদিন, ৫৬ বছর পূর্ণ হচ্ছে, ৫৭ শুরু হবে, বা যাই হোক, ওই জন্মদিনে টাউন হলে, কলকাতার টাউন হলে একটা বড় অনুষ্ঠান, সম্বর্ধনা অনুষ্ঠান, সেখানে রবীন্দ্রনাথের সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু ওই অসুস্থতার জন্য যেতে পারেননি। কিন্তু ভারী সুন্দর একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, আর সেইখানে বলেছিলেন, একবার চিঠিটা শোনো। তোমার জন্মদিন উপলক্ষে কালের যাত্রা নামক একটি নাটিকা তোমার নামে উৎসর্গ করেছি। আশা করি আমার এ দান তোমার অযোগ্য হয়নি। বিষয়টি এই, রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে মহাকালের রথ অচল। মানব সমাজের সকলের চেয়ে বড় দুর্গতি কালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের বিশেষভাবে পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তাঁর রথের বাহন রূপে। তাদের অসম্মান ঘুচলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে চলবে। কালের রথযাত্রার বাধা দূর করবার মহামন্ত্র তোমার প্রবল লেখনীর মুখে সার্থক হোক, এই আশীর্বাদ সহ তোমার দীর্ঘ জীবন কামনা করি। এই চিঠির উত্তরে শরৎচন্দ্র খুবই কৃতজ্ঞতা জানিয়েছিলেন, কিন্তু এই যে বিষয়টির কথা বললেন রবীন্দ্রনাথ, এখানে কিন্তু কালের যাত্রার কথাই বলছেন, শুধু রথের রশি নয়। আমি রথের রশি আর কবির দীক্ষা আলাদা করে দুটোর কথা একটু বলি, কিন্তু যেটাই যে মহাকাল, আর একটা কি কথা বলছেন, অসমান হয়ে গেছে, অসত্য হয়ে গেছে। এইটা হচ্ছে একটা খুব বড় বিপদ, যার জন্যে মহাকালকে, যে সময় কোথায় শুরু কোথায় শেষ জানি না, আমাদের কোনো ধারণা নেই, অনুমানও করা মুশকিল, সেই বিরাট সময়ের গতি দিনের পর দিন, প্রতিদিন, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর ধরে ক্রমশ পাল্টেছে যে সময়, এবং পাল্টে চলেছে, যাকে আমরা কিছুতেই থামিয়ে রাখতে পারবো না। সেই অমোঘ মহাকাল, তার যে গতি, সেটাই যদি তার প্রতীক হয় রথ, আর সেই রথের গতিটা এই মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে তার যে টান, এই যদি হয়, রবীন্দ্রনাথ বলছেন, সেই বাঁধনটা কোথাও একটা নানান রকম গিঁট পড়ে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। সেই জন্যে কালের গতি যেন স্তব্ধ হয়েছে, কোথাও আর কিছু এগোচ্ছে না। এই যেমন কিছুদিনের মধ্যে আমরা দেখলাম না, এই যে একটা মহামারীর মধ্যে সব যেন কীরকম থমকে গেছে, আটকে গেছে, প্রচুর কষ্ট মানুষের, কিন্তু কোথাও যেন তার থেকে পরিত্রাণের উপায় পাওয়া যাচ্ছে না। যাই হোক, কিন্তু যেটা বলছি, এই যে অসমান বা অসাম্য, মানুষে মানুষে এই যে ভেদ, অনেকটা পার্থক্য, জীবনযাপনের সৌন্দর্যে, জীবনযাপনের যে একটা উৎকর্ষ, কিভাবে মানুষ বাঁচবে, এই সব কিছুর মধ্যে এটা কিন্তু রবীন্দ্রনাথের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যে শরৎচন্দ্রকে বলছেন, কারণ শরৎচন্দ্রের লেখার মধ্যে গ্রাম বাংলার দরিদ্র মানুষের কথা, অবহেলিত মানুষের কথা বারে বারে উঠে এসেছে, এবং তোমার লেখনের মুখে সার্থক হোক বলছেন রবীন্দ্রনাথ। কিন্তু এই দেখো, এটা 1932, মানে তার অন্তত মৃত্যুর বছর 10 আগে, কালের যাত্রা ছাপা হওয়ার একটু আগে লেখা রথের রশি, কিন্তু তার অন্তত
8-10 বছর আগে শ্রীনিকেতনের কাজকর্ম শুরু হয়েছে, তার আগে শিলাইদহে নানান ধরনের মানুষের দুঃখ দুর্দশা দূর করার, বিশেষ করে যারা কষ্টে থাকা মানুষ করছেন, সমানে করছেন। এই উপলব্ধিগুলো, যেমন এই কবির দীক্ষা যে অংশটি ছোট, এটাও একটু কাব্য নাটক বলতে পারো। এটা তার আগে, এটা ওই 1339 সালে কালের যাত্রা প্রকাশিত, আর ওই 1335 নাগাদ ওই বসুমতী পত্রিকায় এটা একটা কবিতা হিসেবে প্রকাশিত হয়েছিল। তার নাম ছিল শিবের ভিক্ষা। হ্যাঁ, সেইটাই পরে নাম হলো কবির দীক্ষা। কালের যাত্রায় যখন এলো, সেইখানে রবীন্দ্রনাথ বলছেন, ওটা একটা কথোপকথনের মতো, কবির সঙ্গে যেন আরেকজন কারোর কথা হচ্ছে। কবি সেখানে বলছেন, আমরা হলুম শিবের ভক্ত। কবি কালিদাস ছিলেন শিবের ভক্ত। তাতে প্রশ্ন হচ্ছে যে, সেই তোমরা তো খালি নাচ গান করে বেড়াও, শিব তো বৈরাগী। বলছে তেমনি শিবের তেমনি প্রলয় নাচন, সব থেকে বড় নাচ তো তাঁর। বলছে তাই, আর শিব যেদিকে ভিক্ষুক, তাহলে তোমরা কি? বলছে আমরাও তো ওই ত্যাগী। মানে শিব যেমন ত্যাগী, কিন্তু শিব কেমন ত্যাগী? অন্নপূর্ণাকে তো ত্যাগ করেননি। শিবের ত্যাগ হচ্ছে নিজেকে উজাড় করতে করতে দেওয়া, কিন্তু ফুরিয়ে যাওয়া নয়। যেভাবে বলছেন, নদী নিজেকে দান করে, ঝর্ণা নিজেকে দান করে, নিজেকে দিতে দিতেই নিজেকে পায়। এই কথাটা তার আগে ফাল্গুনী নাটকেও আরেক রকমভাবে বলেছিলেন। কিন্তু এই যে শিবের ভক্ত হিসেবে কবি নিজেকে কিভাবে দেখছেন, সেইখানে যেমন একদিকে ত্যাগী, আর তুমি বলছেন যে ভিক্ষুক তো শিব। বলছে হ্যাঁ, কিন্তু শিব ভিক্ষা নিজের জন্য চাইছেন না, শিব ভিক্ষা চাইছেন আমাদের দান যাতে সার্থক হয় সেই জন্য। মানুষের দ্বারে এসে কুকুর বিড়ালের কাছে চাইছেন না ভিক্ষা, মানুষের কাছে চাইছেন অন্ন দাও। সঙ্গে সঙ্গে মানুষ একেবারে লাঙল নিয়ে বেরিয়ে পড়লো, হ্যাঁ, ফসল ফলাতে শুরু করলো। অর্থাৎ এই যে বিরাট মহাকালের আহ্বান মানুষকে ক্রমশ নতুন নতুন আবিষ্কারের প্রেরণা জুগিয়েছে, সেই কথা বলছেন। তারপর বলছেন, তাহলে এই যে শিবের বরে এই যে রাবণের স্বর্ণলঙ্কা, তাহলে সেইখানে একটু পড়ি, শোনো, তোমরাও একটু দেখো। এই যে ভিক্ষুক শিবের বরেই রাবণের স্বর্ণলঙ্কা, কিন্তু আগুন কেন লাগে সে লঙ্কায়? সে যে করলে ভিক্ষে বন্ধ, লাগলো জমাতে, দিতে যেমনি পারলে না, যেমনি লাগলো কাটতে, অমনি ঘটল সর্বনাশ। ভিক্ষু দেবতা দ্বারে বসে হাঁকেন দেহি দেহি, তবু আমরা কোণে বসে আছি, নেংটি পরে দেব কি বা? কেউ বা লোভে পড়ে ভাঙতে চায় না জমানো ধন। ফলে যখনই দেবার শক্তি আমাদের কমে যাবে, যখনই জমাতে থাকবো, কাটতে থাকবো, লোভ বাড়তে থাকবে, তখনই ঘটবে সর্বনাশ। তারপরের প্রশ্ন দেখো, তবে কি ইউরোপ খণ্ডকে বলবে শিবের চেলা? ইউরোপে তো প্রচুর এরকম নানান রকম নতুন নতুন বিজ্ঞানের আবিষ্কার, নতুন নতুন নানান রকমের জীবনযাত্রার উন্নতি করার জন্য অনেক কিছু কাজ হচ্ছে। তাহলে আমরা নয় নেংটি পড়ে আমরা কুঁড়ে, বলেছেন তার আগে। ইউরোপ খণ্ডকে বলবেই, বলতে হয় বই কি, নইলে এত উন্নতি কেন? মেনেছে ওরা মহাভিক্ষুর দাবি, তাই বের করে আনছে নব নব সম্পদ, ধনে প্রাণে জ্ঞানে মানে। অশান্তিও তো কম দেখছি না ওদের মধ্যে। যখন শিবের ভোগ ভেঙে নিজের দিকে চুরি করে, উৎপাত বাঁধে তখন অশিবের। ত্যাগের ধনে মানুষ ধনী, চুরির ধনে নয়। দেখো, এই মুহূর্তে ইউরোপে যুদ্ধ চলছে, বেশ কিছুদিন হয়ে গেল যুদ্ধ। কি প্রচণ্ড কষ্টে, আর কি অসম্ভব একটা ধ্বংসলীলা, আগুন জ্বলছে। এই কথাটাও একটা কোথাও, এই যে একটা যখনই মানুষের ওই সামঞ্জস্য দূর হয়, এই সামঞ্জস্যটা নষ্ট হয়, যখনই ওই একদিকে শক্তি বাড়তে থাকে, একদিকে মানুষ অবহেলিত থাকে, সোজা কথা এই যে জমাতে চাওয়া, ক্রমাগত এই ভোগ বেড়ে যাওয়া, একদিকে যখনই কিছুর ওজন বেশি বেড়ে ওঠে, কোথাও একটা টালমাটাল সময় আসে, সেইটা কিন্তু এই রথের রশি নাটকেও আছে। আর এই কবির দীক্ষার তারপরে কি বলছেন দেখো, কিন্তু গোড়ায় বলছিলে যে রসের কথাটা, শিবের ঝুলিতে তো তার খবর মেলে না।
মেলে বই কি। গাছের ত্যাগ ফল দিয়ে, ফল ফলে না রস না হলে। প্রাণের ধনই হলো আনন্দ, যাকে বলি রস। যেখানে রসের দৈন্য ভরে না, সেখানে প্রাণের কমণ্ডলু। আনন্দের রস, আনন্দের সৃষ্টি করতে হবে। ওই যন্ত্রের মতো সব কারখানার দলে দলে শ্রমিক যাবে আর শুধু উৎপাদন করেই চলবে, ওতে কিন্তু হবে না। অনেক অনেক শ্রমিকের একেবারে যন্ত্রের মতো অমানবিক একটা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যদি সম্পদ তৈরি হয়, তাতে কিন্তু শিবের বৃক্ষের জুলি, তার রসের কমণ্ডলু কোনোটাই ভরবে না। আনন্দের রস, যেভাবে গাছ রসালো ফল ত্যাগ করে, একেবারে সম্পূর্ণ একটা তার মধ্যে আনন্দের রস আছে। তাহলে শ্মশানে কেন দেখি তোমার ওই দেবতাকে? মৃত্যুতে তার বিলাস বলে নয়, মৃত্যুকে জয় করবেন বলে। যে দেবতারা স্বর্গে বসে আছেন তাদের তো ওই সব জন্ম মৃত্যুর কোনো ব্যাপারই নেই। কিন্তু মানুষের যিনি শিব, তিনি বিষ পান করেন বিষকে কাটাবেন বলে। ভিক্ষা দাও ভিক্ষা দাও, দ্বারে দ্বারে রব উঠল তার কণ্ঠে। সে মুষ্টি ভিক্ষা নয়, নয় অবজ্ঞার ভিক্ষা। নির্ঝরিণী স্রোত যখন হয় অলস, তখন তার দানে পঙ্ক হয় প্রধান। দুর্বল আত্মার তামসিক দানে দেবতার তৃতীয় নেত্রে আগুন ওঠে জ্বলে। এটা হলো শেষ কবির দীক্ষার কথা। তামসিক কুঁড়েমির দান, অলস আছে, আচ্ছা ঠিক আছে দুটো পয়সা দিয়ে দিল, খুব একটা পুণ্য হলো, ওই দান দান নয়। নিজের আনন্দের একটা সৃষ্টি উজাড় করে দেওয়া, তার মধ্যে যে প্রাণ শক্তি, সেইটা হলো সত্যিকারের দান। যে দানটা ভিক্ষা করেন শিবের মতো মহাকালের প্রতীক যিনি, সর্বত্যাগী, সেই ত্যাগের দেবতা। এই কবির দীক্ষা হলো এইটাই। আর ওই রথের রশি নাটক যেটি, হ্যাঁ, সেইটা কিন্তু ওই বেশ কয়েক বছর আগে, ওইটা 1930 নাগাদ, ওই প্রমথনাথ বিশি, খুব বড় পণ্ডিত, ঐতিহাসিক, অনেক ঐতিহাসিক উপন্যাস রয়েছে, সাহিত্যিক। প্রমথনাথ বিশি তখন আশ্রমের ছাত্র, একটু উঁচু ক্লাসের ছাত্র। ওর একটা গল্পটা বলি। রবীন্দ্রনাথের যে রথযাত্রা একটা নাটক, মানে পরে তো রথের রশি এই কালের যাত্রার মধ্যে রয়েছে, প্রথম একটা নাটক লিখেছিলেন রথযাত্রা। সেইখানে প্রথমে লিখেছিলেন আমার এক প্রাক্তন ছাত্র প্রমথনাথ বিশির একটি রচনা থেকে এর মূল ভাবটি আমি পেয়েছিলাম। তো প্রমথনাথ বিশি তার যে গল্পটা বলেছেন একটা নিজের স্মৃতিকথায়, যে দল বেঁধে বিশ্বভারতী থেকে ছাত্ররা একদিন বেড়াতে গেছেন বিকেলের দিকে। সুপুর বলে একটা গ্রাম আছে শান্তিনিকেতন থেকে 5-6 কিলোমিটার দূরে। সেইখানে সেটা ছিল রথের দিন। দেখছেন একটা বড় চালার মধ্যে একটা পুরনো রথ, সেইটা গ্রামের লোকজন সবাই মিলে খুব টানাটানি করছে, কিন্তু সেটা বেরোচ্ছে না। ওরাও গিয়ে হাত টাত লাগালেন, কোনো লাভ হলো না। তো সেই সময় একদল সাঁওতাল আদিবাসী মানুষ, যারা খুব পরিশ্রমী, তারা ওই ধান কলে কাজ টাজ করে, ওই যেমন গান গাইতে গাইতে তার আনন্দে ফিরছিল, বেশ বড় দল একটা। তো প্রমথনাথ বিশি বলছেন যে মনে হলো যে এরা হাত লাগালে তো, কিন্তু তখনও মানুষের মধ্যে একটা ওই যে এদের ছোঁয়া যাবে না, ওরা নিচু জাত, এইরকম একটা দূরত্ব ছিল। তখন বাকিদের গ্রামের মানুষদের এরা বললেন যে ওদের বলবো, তো ওরা আলোচনা করবে, বেশ ঠিক আছে তাই হোক। ওরা এসে সবাই মিলে হাত লাগাতেই ঘর ঘর করে রথ চলতে লাগলো। তো এই ঘটনাটা একটা ওই ছোট নাটকের মতো করে একটা সাহিত্য সভায় প্রমথনাথ বিশি লিখেছিলেন। এবারে সেইটা সবার ভালো লেগেছে, সেইটার কথা রবীন্দ্রনাথ শুনেছেন, ডেকেছেন, কিন্তু না গিয়ে একেবারে দারুণ কি একটা লিখেছি, সবাই খুব প্রশংসা করছে। তো বলছেন হ্যাঁ দিয়ে যাস তো দেখবো। তো সেইটা দেখে বলছেন আচ্ছা রেখে যা, ওটা একটু আর একটু এদিক ওদিক করলে আরও ভালো হবে। তো বলছেন কয়েকদিন পর গিয়ে যখন খাতাটা ফেরত পাচ্ছেন, দেখছেন একেবারে সেটা, ওটা আর প্রমথনাথ বিশির লেখা নেই, ওটা রবীন্দ্রনাথের লেখাই হয়ে গেছে। রবীন্দ্রনাথ বলছেন এইটা ওই রামানন্দ বাবুর কাছে ওই প্রবাসী পত্রিকায় ছাপা হবে, পাঠিয়ে দে।
তো প্রমথনাথ পিসি বলেছেন, আমি তো পারবো না। কেন? তারপরে কখনো যদি আবার এরকম একটা লেখা আমার কাছে আশা করেন, সে তো আমার পক্ষে কোনোদিনই সম্ভব না, আপনি কি আবার লিখে দেবেন? আমার তখন নিয়ে এসে বলেছেন, আমি আর কত পরের লেখা লিখবো, তাহলে আমি মোটেই আমার নামে পাঠাবো না। তাহলে বেশ যা, তোকে দিয়ে আর কিছু হবে না করে রবীন্দ্রনাথ তখন ওই প্রমথনাথ পিসির নাম উল্লেখ করে ওটা রথযাত্রা নামে ছাপা হয়েছিল। পরে সেইটার অনেকটা পরিবর্তিত, বেশ খানিকটা পরিবর্তিত রূপ হলো রথের রশি, যেটা এই কালের যাত্রায় ছাপা হলো। তো সেইখানে ওই যে বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথমে যে উৎসর্গ করার সময় লিখেছিলেন যে মূল ভাবটা হচ্ছে মহাকালের রথ চলছে না, নাটকটা সেইখান থেকে শুরু। আমার কাছে কিছু ছবি আছে, ছবি মানে পাঠভবন শিক্ষাশাস্ত্রের ছেলেমেয়েরা বেশ কয়েকবার অভিনয় করেছে। এটা শিক্ষাশাস্ত্রের ছেলেমেয়েরা একবার ওই শ্রীনিকেতনে একটা কমিউনিটি হল আছে, সেখানে শিল্পোৎসবের দিনে এটা অভিনয় করেছিল। ছবিগুলো সেই সময় আমাদের এক বন্ধু আছে সেবাস্টিয়ান কেলার, বার্লিনে থাকে, ও এসেছিল, ছবিগুলো তুলে দিয়েছিল, আছে তোমাদের কয়েকটা দেখিয়ে দেখিয়ে একটু গল্পটা বলি। যে নাটকটা শুরু হচ্ছে এইভাবে যে সবাই খুব বিচলিত, নাগরিকরা, তারপর সমস্ত মেয়েরা, যে রথ চলছে না। এই যে রথ চলছে না তাতে সবাই খুব বিচলিত, কারণ রথ না চললে আর কিছুই হবে না। রথ চললে তবেই সব কিছু শুভ কাজ শুরু হতে পারে। মানে সেখানে পাঠশালায় নতুন পড়ুয়ারা যাবে, রাজা বেরোবেন, ব্রাহ্মণ শীর্ষ দিবেন, একটা শুভ যাত্রার, তার রথযাত্রা দিয়ে সব কিছু শুরু। রথ চলছে না, এবং সেইখানে কাদের কাদের এই রথ চালানোর চেষ্টার কথা রয়েছে না। পুরোহিত চেষ্টা করেছেন প্রথমে, তার হাতে রথ চলেনি, এবং নাগরিকরা বলছে তিনি নাকি টানছিলেন পেছন দিকে, কারণ তারা বলেন যে কালের আসল গতি নাকি পেছন দিকে, ওই মানুষের টানে অগত্যা সামনে চলছেন। এই ধরনের কথা একটু কঠিন কথা হয়তো, কিন্তু কোথাও একটা সত্যি সত্যি কোনটা এগোনো আর কোনটা পিছনো সেই নিয়ে তো একটা বিতর্ক থাকে। যারা একটুখানি প্রাচীনপন্থী তারা মনে করেন ওই পুরনো দিনেরটাই সব থেকে ভালো, নতুন যা কিছু সব খারাপ, সেই ধরনের একটা ইঙ্গিত আছে এখানে। তারপর এক নর্মদা তীরের বাবাজি, অর্থাৎ তিনি খুব সাধক, কত বছর ধরে মৌনী, তারপর কোথাও ঘর থেকে বেরোননি, একেবারে সেই ধ্যান করে চলেন, তাকে তুলে আনা হয়েছে। তারপর তিনি ছুতেই নাকি রথের চাকা আরও বসে যেতে লাগলো মাটির নিচে। অর্থাৎ কোথাও একটা কর্মহীনতার যে সাধনা, তাই দিয়ে হচ্ছে না। এইবারে মন্ত্রী, যিনি সমস্ত রাজ্যের পরিচালক, তিনি বিচলিত, মেয়েরা তো সবাই ভয়ঙ্কর বিচলিত, তারা ওই দড়িটা পড়ে আছে অনড় হয়ে, সেই দড়িকে কি করে পুজো দেবে, দড়ি বাবা। এবার সব নাগরিকরা বলছে, কোথাকার মূর্খ তোরা, দে মহাকালনাথের জয়ধ্বনি। কোথায় তোমাদের মহাকালনাথ, দেখিনে তো চক্ষে। দড়ি প্রভুকে দেখছি প্রত্যক্ষ, অর্থাৎ চোখের সামনে প্রত্যক্ষ একজন দেবতাকে চাই। এই যে একটা অসীম অনন্ত মহাকাল সব কিছুকে ব্যক্ত করে আছেন। দেখবে রথের মধ্যে ওই যে জগন্নাথের যে প্রতীক, হাত নেই, কিছু নেই, একেবারে কালো কাঠের একটা মহাশূন্যের প্রতীক, কিছু একটা একটা চোখে দেখতে না পেলে আমাদের বোধগম্য হয় না। নানান রকম মূর্তিতে, মহাকালের কালী মূর্তির মধ্যে আমরা কোথাও ধরার চেষ্টা করি, কিন্তু ব্যাপার হচ্ছে যে কৃষ্ণ, কিন্তু এই যে সব কিছুকে ব্যক্ত করা মহাকাল, চোখে দেখা একটা তার রূপ পেলে ভক্তি করতে সুবিধে হয়। যখন সন্ন্যাসী এসে বলছেন যে কালের পথ হয়েছে দুর্গম, এত উঁচু নিচু গর্ত, তার মধ্যে দিয়ে রথ আর চলবে না, তখন মেয়েরা বলছে যে তাহলে রাস্তা প্রভুকে পুজো দিতে হবে, গর্ত প্রভুকে সিন্নি দিতে হবে। মানে যেগুলো চোখে দেখা যায় তার মধ্যেই আমাদের ভক্তি বা আমাদের বিশ্বাসটা সহজে আসে, আর যেটা চোখে দেখা যায় না সেটা উপলব্ধি করা অতটা সহজ হয় না। কিন্তু সন্ন্যাসী যেটা বলছেন সেটা হচ্ছে শুধু নিয়েছি আমরা, সেই জন্য এসেছে। এই যে লক্ষ্মীর ভাণ্ড আজ শতছিদ্র, তার প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে। ধনীর আছে ধন, তার মূল্য গেছে ফাঁক হয়ে।
কাজে লাগছে না। ভরা ফসলের ক্ষেতে বাসা করেছে উপবাস, এদিকে মাঠে ফসল, অথচ না খেয়ে মানুষ মারা যাচ্ছে। এগুলো কিন্তু আজকের দিনেও যদি খেয়াল করে দেখো, যে আজকের দিনেও প্রচুর, একদিকে সরকারি হিসেবে বলছে যে প্রচুর উৎপাদন, প্রচুর বাড়তি উৎপাদন, সেই ফসল গোডাউনে কি বলে নষ্ট হচ্ছে, এমনও হচ্ছে, অথচ মানুষ খেতে না পেয়ে একই সময়ে, অর্থাৎ ঠিক মতো করে বিতরণ সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে না। এই যে অসাম্য, মানুষে মানুষের দূরত্ব, এইটা যেন কোথাও কালের রথকে স্তব্ধ করে দিচ্ছে। তাহলে দেখো, ওই যে পুরোহিত পারেননি, ওই যে বাবাজি পারেননি, তারপর চেষ্টা করেছে সৈনিকেরা, ক্ষত্রিয় যারা, তারা অস্ত্রের জোর যাদের, গায়ের জোর যাদের, তারা পারেনি। বলছেন স্বয়ং রাজা লাগালেন হাত, তাও একটু ক্যাচকচ করলো না চাকাটা, মানে মাথা হেঁট হয়ে ভীষণ উত্তেজিত তারা। এবং আরো উত্তেজিত কেন না, মন্ত্রী নাকি ডাক দিয়েছেন ধনিকদের, ধনপতি। তো নাগরিকরা বলছে ওদের হাতেই তো সব কিছু চলছে এখন, তোমাদের হাতগুলোকেও তো তারাই চালাচ্ছে, তোমাদের সবাই তলোয়ারের খাপ, কোথাও তাদের ঘুষ, কোথাও তাদের নমক, মানে কিছু একটা ওই চাকরি বাকরি করছে, এই ধরনের কথা আছে। তাহলে দেখো, একদিকে ব্রাহ্মণ পুরোহিতরা একটা সময় যারা পরিচালনা করেছেন এই সমাজকে, মহাকালের রথের দড়ি চলেছে, টান দিয়েছেন তারা। তারপরে একটা সময় এটা ইতিহাস, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য, এখনো পৃথিবী মোটামুটি সেই রকমই চলছে। আর তারাও যখন পারল না, যখন এই যে এই ধনপতিরা এসছে, সৈনিকরা ভীষণ উত্তেজিত, বেশি একেবারে টাকার গরম হয়েছে ইত্যাদি ইত্যাদি, ওরা খুব হাসাহাসি করছে, কিন্তু তারাও প্রচুর চেষ্টা করে, তাতেও রথ চলল না। তখন সবাই যখন বিচলিত, চর এসে খবর দিয়েছে গোল বেঁধেছে শূদ্র পাড়ায়। শূদ্র কারা? যারা শুধু শরীরের শ্রম, যাদের জীবিকা, এবং এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই সমস্ত ধরনের মানুষ বা সমাজের যারা একটু উচ্চ বর্ণের মানুষ, তারা তাদের শ্রমকে কাজে লাগায়, কিন্তু তারা সব থেকে অবহেলিত থাকে। এখন একটু একটু পাল্টেছে, কিন্তু এখনও কিন্তু দেখবে দৈহিক শ্রম, সে তোমার কারখানাতেই হোক, চাষের মাঠে হোক, কি খনিতে হোক, শ্রমজীবী মানুষকে চিরকালই ব্যবহার করে একটু যারা বুদ্ধিমান মানুষ, এবং এর ফলে একটা অসাম্য তৈরি হয়। এই যে দেখছো না, এখনো একটা, এই যে ধরো এই যে মহামারীর সময়টাতে গেল, এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ বেড়ে যাচ্ছে, মানে যেমন ধরো বড় বড় কোম্পানি যারা এইসব এই ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করছে, অন্যদিকে বহু বহু মানুষ যারা শুধুমাত্র এই শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করবে বলে ঘর ছেড়ে কোথায় কোথায় গিয়ে তাদের কোথাও একটা আরও বেশি দারিদ্র্যের সম্মুখীন হতে হচ্ছে। ক্রমশ যেন এই ফারাক আরও বেড়ে চলেছে। যাই হোক, কথাটা হচ্ছে, নাটকে চর এসে খবর দিয়েছে গোল বেঁধেছে শূদ্রপাড়ায়, ওরা আসছে দলে দলে। সবাই তখন খুব বিচলিত, কারণ ওরা হচ্ছে অচ্ছুত, বলছে ছি 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 ছি, কী হবে, সর্বনাশ হবে। মন্ত্রী বলছেন বাধা দিও না ওদের, বাধা পেলেই শক্তি আপনাকে চিনতে পারে। যেমন সৈনিকরা বলছে একেবারে তলোয়ার দিয়ে কেটে ফেলে দেবো সবাইকে, সবাই তো। আর মন্ত্রী বলছেন তলোয়ারের বেড়া তুলে বন্যা ঠেকানো যায় না। এবং তারপর যখন সেই এরা আসছেন শূদ্র দলপতিকে, মন্ত্রী বলছেন তোমরাই তো চালাও রথ, চিরদিন তোমরাই তো টেনেছ। দলপতি আমরা পড়েছি চাকার তলায়, দোলে গেছি, পিষে গেছি, ধুলোয় মিশে গেছি, কিন্তু আজকে কি করে একটা আহ্বান এসে পৌঁছলো, কেমন করে হলো, একেবারে যেন আলোতে হাওয়াতে সর্বত্র একটা আহ্বান এসে পৌঁছলো। আর সেই ডাক ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়। কি ডাক দিয়েছেন বাবা, মহাকালের আহ্বান এসে পৌঁছেছে, এবার আমরা ধরব রশি। পুরোহিত ভীষণ বিচলিত, সর্বনাশ হবে, সৈনিকরা ভীষণ। মন্ত্রী বলছেন না, তোমাদেরই দায়িত্ব, তোমরা এবার তোমাদের
দায়িত্ব পালন করো, তারপরে আসবে আমাদের কাজের পালা। এবং সবাইকে একেবারে প্রচণ্ড বিচলিত করে এই শূদ্রের দল যখন, আয়রে ভাই লাগাই টান, মরি আর বাঁচি, আর সেই টানে নড়েছে রে নড়েছে, ওই তো চলেছে, রথ চলল, কি ধুলোই উঠল। আর এইবারে সবাই যখন বিচলিত, মন্ত্রী বলছেন, এখন বাঁচতে চাইলে ওদের সঙ্গে মিলে ধরো সে রশি। কারণ সর্দার বলেছে কোনোদিন রথ চালানি, জানি না কিভাবে চালাতে হয়, রথে আছেন যিনি, তিনি চালাবেন। এইবারে এই যে একটা একেবারে ভয়ানক আলোড়নের মতো, যেটা অন্য একটা শব্দ বিপ্লব বলতে পারো, একটা আমূল পরিবর্তন, এই রকম একটা পরিবর্তনের কথা রবীন্দ্রনাথ এই নাটকে বললেন। এবং সেইখানে নাটকের একদম শেষে আসছেন কবি, ওই যে রসের কথা, আনন্দের রস, একটা সামঞ্জস্যের কথা, কোনো দিকেই বাড়াবাড়ি বেশি চলবে না। এই নাটকে কবি করেছিল একজন ছাত্রী, সুন্দর গান করতো, করে নিশ্চয়ই এখনো। তো সেই কবি যখন আসছে, সবাই বলছে কি উল্টো পাল্টা ব্যাপার কবি, হ্যাঁ, এই শেষে সূত্রের হাতে। আর মেয়েরা তো ভীষণ বিচলিত, ছি মেলেচ্ছের হাতে, যাদের নাম করতে নেই, ছুঁতে নেই, তাদের হাতে রথ চললো, তাহলে আমরা এত পুজো দিলাম কি, ইত্যাদি ইত্যাদি। কয়েকটা জায়গায় একটু শোনো, একদম শেষ দিকে। এবং কবি যখন, সবাই এরকম বলছে, কবি তখন বলছে যে হ্যাঁ, এটাই হবার কথা ছিল। পুরোহিত খুব রেগে গেছে, হ্যাঁ, এরপর তো তোমাদের কবিদের ডাক আসবে রথ চালাবার জন্য। কবি বলছেন না, ঠাট্টা নয়, কালের রথযাত্রায় কবির ডাক পড়েছে বারে বারে, কাজের লোকের ভিড় ঠেলে পারেনি সে পৌঁছতে। পুরোহিত আরো রেগে, রথ চালাবে কিসের জোরে, বুঝিয়ে বলো। গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানে ছন্দ, জানি এক ঝোঁকা হলেই তাল কাটে, মরে মানুষ সেই অসুন্দরের হাতে, চাল চলন যার একপাশে বাঁকা, কুম্ভকর্ণের মতো গড়ন যার বেমানান, যার ভোজন কুৎসিত, যার ওজন অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে, অস্ত্রের কঠোরকে, শাস্ত্রের কঠোরকে, বাইরে ঠেলা মারার উপর বিশ্বাস, অন্তরের তালমানের উপর নয়। সৈনিক বলছে, এই যে কি সুন্দর কথাগুলো দেখো, সামঞ্জস্যের কথা, যে একদিকে যদি ওই অপরিমিত ভোজনে খালি খেয়েই যাচ্ছি আর ওজন বেড়েই চলেছে একটা অংশের, আর অন্যদিকে কোনো খাবার পৌঁছচ্ছেই না, এই অসাম্য, এই অসামঞ্জস্য, এটা কখনো মহাকাল এই অসত্যকে চিরদিন সহ্য করতে পারেন না। এইটা কবি বলছেন যে ছন্দ মিলবে না, এক ছোকা হলেই তাল কাটে, মরে মানুষ সেই অসুন্দরের হাতে, চাল চলন যার একপাশে বাঁকা। এবার সৈনিক যখন, তুমি তো লম্বা উপদেশ দিয়ে চললে, ওদিকে যে লাগলো আগুন। কবি কি বলছেন, যুগাবসানে লাগেই তো আগুন, যা ছাই হবার তাই ছাই হয়, আর যে টিকে যায় তাই নিয়ে সৃষ্টি হয় নবযুগের। তুমি কি করবে কবি? আমি তাল রেখে রেখে গান গাবো, কি হবে তার ফল? যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে, পা যখন হয় বেতালা তখন খুদে খুদে খাল খন্দগুলো মার মূর্তি ধরে। মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধুর, বন্ধুর মানে হচ্ছে খুব উঁচু নিচু করতে। মাতাল যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, নিজের পায়ের ওপর নিয়ন্ত্রণ নেই, তার কাছে তো পুরো সে মনে হচ্ছে যেন গর্তে ভরা রাস্তা। কিন্তু যখন একটা ছন্দময় জীবনের গতি, ছন্দময় যখন একটা সভ্যতার অগ্রগতি হতে থাকে, সেইখানেই এই আনন্দ রসের প্রয়োজনীয়তা। মেয়েরা যখন বলছে ছি ছি ওই লেচ্ছের হাতে কি ঘেন্না, কবি বলছেন পুজো তোমরা দিলে কোথায়? মেয়েরা যখন বলেছে আমরা এত পুজো টুজো দিয়ে দড়ি দেবতা, দড়ি ঠাকুরকে পুজো তোমরা দিলে কোথায়? এই তো এইখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি গঙ্গা জল, রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাতায় ফুলে ওখানটা গেছে পিছল হয়ে। পুজো পড়েছে ধুলায়, ভক্তি করেছে মাটি,
রথের দড়ি কি পড়ে থাকে বাইরে? সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানে জমেছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল। আর ওরা যাদের নাম করতে নেই, মানে নামও করতে নেই, ছোঁয়া তো বটে, কিন্তু নামও করতে নেই। এতটাই ঘৃণা, এতটাই দূরত্ব। হ্যাঁ, ওদের দিকেই ঠাকুর পাশ ফিরলেন, নইলে ছন্দ মেলে না। একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটর দিকে, সেইখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসনটা। তারপরে হবে কি? তারপরে কোন এক যুগে কোন একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোয় ফেলো না, রাস্তাটাকে ভক্তি রসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরে ছিল তারা উঠুক বেঁচে, যারা এতদিন মরে ছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। সন্ন্যাসী বলছেন, জয় মহাকাল নাথের জয়। এই হলো নাটকের শেষ। এখন এই কালের গতিতে আমরা যেখানে আছি, দেখো এখন একটা, ধরো এই মহাকালের গতিতে 100, 200, 300 বছর খুব কম সময়। রবীন্দ্রনাথ যে সময় বলছেন এখনো সেই সময়টাই ধরো চলছে। ক্রমশ যেন এই অসাম্য, এই যে একটা সম্পদের যে প্রভেদ বলো, মানুষে মানুষে জীবনযাপনের যে একটা বিস্তর ফারাক বেড়েই চলেছে। কোন দিন কিভাবে কতটা একেবারে ওই যুগাবসানের আগুন জ্বলে উঠে, কিভাবে তার সমাধান হবে, কিভাবে মানুষ পথ খুঁজে পাবে, ওই মহাকালী সে কথা বলতে পারবে। আমাদের ওই বুঝবার চেষ্টা করে যেতে হবে, ধৈর্য ধরে, ভালোবেসে একে অন্যকে। ভালো থেকো সবাই।